নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় মকর রাশির জাতক জাতিকাদের 2024 বছর গ্রহেদের স্থিতিজনিত কারণে কেমন থাকবে। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে মেষ রাশি থেকে ধনু রাশি পর্যন্ত আলাপ করে রেখেছি 2024 রাশিফল নিয়ে, এবং এখনকার এই আলোচনা মকর রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে। যে সকল ব্যক্তির মকর রাশি বা মকর লগ্ন, তাদের এই 2024 বছর কেমন থাকবে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা প্রতিটি বছরই নতুন কিছু না কিছু কাজ করি বা পুরনো কাজকে কন্টিনিউ করি একটি নতুন এক সিদ্ধান্ত রূপে, নতুন এক আলোর আশায় যে যে কাজটি আমরা গত বছর পরিপূর্ণ করতে পারিনি এ বছর আমরা পরিপূর্ণ করব, বা নতুন করে কিছু কাজও শুরু করি একটি নতুন আশায় যে এই বছরটি আমরা ভালো কিছু কাজ করব। তো এই যে কাজ, সেই কাজ আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখতে গেলে হতে পারে, বা প্রপার্টি দিক থেকে দেখতে গেলে হতে পারে, নতুন কোনো বিজনেসের দিক থেকে দেখতে গেলে হতে পারে। তো বিভিন্ন যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমাদের গ্রহ কতটুকু সাপোর্ট করবে বা এই বছর আমরা কতটুকু সুযোগ সুবিধা পাবো, এই বিষয়টাকে আমরা রাশিফল হিসাবে দেখব। এমনটাই তো আমরা ভাবি না যে এই বছরটা আমরা কি সাপোর্ট পাবো গ্রহেদের, এই বছরটা আমরা আমরা আমাদের কেরিয়ারের জায়গাতে কতটা আমরা সাকসেস করতে পারবো বা আমরা সফল কতটুকু হতে পারবো। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। তবে আমি আমার প্রত্যেকটি আলোচনার মধ্যে যে বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ দিই, আজকেও তার মধ্যে কোনো বদল হবে না, আজকেও আমি এই বিষয়টাকেই গুরুত্ব দেব। এই বিষয়টি হলো যে আমি বলবো যে আপনারা যদি আপনাদের নিজস্ব বর্তমান সম্বন্ধে অবগত হতে চান বা দেখতে চান যে আপনাদের বর্তমান সময় কেমন চলছে বা আগন্তুক দিন আপনারা কীরকম সাপোর্ট পাবেন, তাহলে কিন্তু শুধু রাশিফলে আটকে থাকবেন না। আমরা সবাই রাশিফল জানতে চাই, এই মাস কেমন হবে, সামনের বছর কেমন থাকবে, এই বছরটা কেমন চলবে। এটা রাশিফল সার্বভৌমিক আলোচনা, এটা সবার উদ্দেশ্যে বলা হয়, ঠিক আছে। কিন্তু স্পেসিফিকভাবে আপনার জন্য এই বছরটা কি ভালো, স্পেসিফিকভাবে আমি তো জানি আপনার মকর রাশি, আমি মকর রাশিকে নিয়েই কথা বলবো, কিন্তু তথাপি মকর রাশির তো লক্ষাধিক ব্যক্তি থাকতে পারে, তাই না? তার মধ্যে স্পেসিফিক্যালি আপনার জন্য সময়টা কি, তার মধ্যে স্পেসিফিক্যালি আপনার জন্য এই বছরটা কর্মের জন্য কি ভালো, নতুন চাকরির জন্য কি ভালো, রিলেশনশিপের জন্য কি ভালো, এই বিষয়টা কিন্তু আপনার বোঝা যাবে আপনার জন্মপত্রিকা থেকে। অর্থাৎ আপনার ঘরে যে আপনার ঠিকুজি কুষ্টি আছে, এই কুষ্টিটি বিচার করান এবং দেখান যে বর্তমান কুষ্টির মধ্যে কোন গ্রহের দশা চলছে, এই গ্রহের দশা কি আপনার জন্য ভালো না মন্দ। যদি ভালো হয় তাহলে রাশিফল যতই খারাপ বলুক না কেন আপনার ভালো হবে, আমি বলছি। আর যদি অশুভ থাকে তাহলে রাশিফল যতই ভালো হোক না কেন তত ভালো হবে না, ঠিক আছে। তা মুখ্য বিষয়টা হলো আপনার জন্মপত্রিকা বিচার। আর যদি রাশিফলের কথা বলি, মকর রাশির এবছর কেমন থাকবে, কারণ মকর রাশি জন্মছকে বিশেষতভাবে কয়েকটি গ্রহ মুখ্য কেন্দ্রভাবে অবস্থান এবং ত্রিকোণে অবস্থান করছেন, যার জন্য তাদের জন্য এবছর নতুন কিছু থাকতে পারে। এই বিষয়ে আলোচনা মকর রাশি জন্মছকের আমরা প্রথমেই আলাপ করব যে চারটি গ্রহকে কেন্দ্র করে আমাদের এই আজকের আলাপ, বছরের রাশিফল। শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং রাহু কেতু। তার কারণ বৃহস্পতি গ্রহ এক রাশিতে প্রায় 12 থেকে 13 মাস অবস্থান করে, শনি গ্রহ 2.5 বছর অবস্থান করে এবং রাহু কেতু 18 মাস অবস্থান করে। তো দেখুন এই চারটি গ্রহই কিন্তু প্রায় দীর্ঘ মেয়াদী সময় পর্যন্ত একটি ঘরে অবস্থান করে, তাই তারা সেই ঘরে বসে একটি বিশেষ ফলের সূচনা করে, একটি বিশেষ রেজাল্টের ইঙ্গিত করে, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা কেন্দ্র করে এক বছরের আলোচনা। তাহলে মকর রাশি জন্মছকে শনি মুখ্য গ্রহ, মুখ্য মানে মেইন প্ল্যানেট। তার কারণ মকর রাশি জন্মছকে শনি তাদের সেলফকে রিপ্রেজেন্ট করে। আপনি যখন আপনার জন্মপত্রিকা কোথাও নিয়ে যাবেন বিচার করাবেন, তখন সর্বপ্রথম মকর রাশি জন্মছকে দেখবেন যে শনির অবস্থান কোথায়। কারণ শনি আপনাদের লগ্নপতি, আপনার বডি, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার অস্তিত্ব, আপনার জীবনের উন্নতি, ঠিক আছে, আপনার স্বাধীনতা, এই সমস্ত কিছু, আপনার ব্যক্তিত্ব। এই শনিকে যদি আমরা দেখি তাহলে এই শনি বর্তমানে মকর রাশির জন্মছকের সেকেন্ড হাউসে বসে আছেন, দ্বিতীয়ভাবে। যে জায়গা থেকে আমরা অর্থ, পরিবার, বা আমরা রোজগার করার পরে আমরা কতটুকু ফাইন্যান্সিয়ালি আমরা সাকসেস হতে পারলাম বা আমরা কতটুকু সেভিংস করতে পারলাম, এই বিষয়টাকে মুখ্যত দেখা হয়। তো এই শনি বর্তমানে নিজের মূল ত্রিকোণ রাশিতে, মূল ত্রিকোণ মানে নিজের ঘরেতেই বসা শনিদেব সেকেন্ড হাউসে। তো লগ্নপতি শনি সেকেন্ড হাউসে বসায় এবং ধনপতি শনি ধনস্থানেই বসায়, অর্থাৎ সেকেন্ড লর্ড সেকেন্ড হাউসেই বসায়। কোথাও না কোথাও এই সময়টা আপনার এই বছর, বিশেষ করে এই বছর আপনার জীবনের অর্থ, প্রতিপত্তি, রোজগার এবং ফাইন্যান্সিয়ালি সেটেল হওয়া
এবং পারিবারিক দিক থেকে বৃদ্ধি, এই তিনটি বিষয় কিন্তু মুখ্য আলোচনা। কারণ শনি আপনার সেকেন্ড হাউসেই থাকছেন এবং সেকেন্ড হাউসের অধিপতিও শনি নিজে, তাই কোথাও না কোথাও আপনার চেতনা, আপনার অস্তিত্ব এবং আপনার ভালো লাগা, এই সমস্ত বিষয়টা এই যে সামনের বছর 2024-এর পুরো বছর একটাই উদ্দেশ্য থাকার কথা এবং থাকবে আপনার, যে অর্থ কী করে রোজগার করা যায়। অর্থ রোজগারের পর আমি যতটুকু রোজগার করলাম তার মধ্যে থেকে কিছু খানিকটা খরচ এবং তার থেকে বৃহৎ রূপে কি আমি সঞ্চয় করতে পারি এবং সেই সঞ্চয় আমি পরে ইনভেস্ট করলাম, সেই ইনভেস্ট থেকে আমি অ্যাসেট তৈরি করলাম। তো এই সমস্ত যে আপনার আলোচনার মধ্যে এই মুখ্য থাকবে ফাইন্যান্সিয়াল, কারণ শনি সেকেন্ডে বসা, সেকেন্ড হাউস থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটাসকে আমরা বুঝি। তো মকর রাশির জন্মছকে এই 2024-এর বছর অর্থ উন্নতির প্রবল যোগ থাকছে। ব্যক্তির যে মনোবাসনা, ব্যক্তির যে সচেতনতা, এটা সম্পূর্ণরূপে অর্থ রোজগারের জন্য থাকবে। দ্বিতীয়ত শনিদেব নিজের রাশির মধ্যে বসায় অর্থ রোজগার তুমুল সুযোগ সুবিধা আপনারা পাবেন। কি এর মাধ্যম দিয়ে? শনির মাধ্যম দিয়ে। বিজনেস করুন, চাই জব করুন, যে কোনো রাস্তাতে, যে কোনো ক্ষেত্রেই কোথাও না কোথাও অর্থ রোজগারের তুমুল সোর্স আপনাদের থাকবে। এবং বলার খুব দরকার যে গ্রহের যে কারক তত্ত্ব শনিদেব ধনস্থানে বসা। তো শনিদেব থেকে আমরা কি বুঝতে পারি? নিয়ম, অনুশাসন, পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং সময়কে দাম দেওয়া। এই জিনিসগুলোকে যদি আপনারা জীবনের অঙ্গ রূপে ধারণ করেন, অলংকার রূপে ধারণ করেন, তবে কোথাও না কোথাও এই যে সামনের বছর 2024-এর বছর অর্থ রোজগার প্রতিপত্তি এগুলো আপনারা অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত ধনপতি শনি ধনস্থানে থাকায় পরিবারের বৃদ্ধি হতে পারে, বাড়িতে কোনো সন্তান উৎপত্তির যোগ থাকছে বা বাড়িতে মানে সদস্যের বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি কিন্তু বিচারণীয়। তা শনিদেবের প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে? চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে থেকে আমরা কি বিচার করি? অচলা সম্পত্তি, যে জায়গা থেকে আমরা অ্যাসেট তৈরি করি, যে জায়গা থেকে আমরা হয়তো কেউ জমি জামা কিনে, হয়তো বা কেউ জমি জামা আছে সেই জায়গাতে সে ভবন নির্মাণ করে, অর্থাৎ বাড়ি করে, ঠিক আছে, বা গাড়ি ঘোড়া কিনে। তো এই যে অচলা সম্পত্তির যে বৃদ্ধি, এটা শনিদেব করতে পারে, কারণ শনিদেব শুভগ্রহ, লগ্নপতি এবং ধনপতি হয়ে দ্বিতীয় স্থানে বসে তৃতীয় দৃষ্টি দ্বারা চতুর্থ স্থানকে দেখছে। যদিও বা নিচ দৃষ্টি, তথাপি শনিদেব এই জায়গায় শুভফল দিবে। তো এই অর্থ রোজগার মধ্যে দিয়ে এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে অর্থ রোজগার হবে এবং ফলস্বরূপ ব্যক্তি কোথাও না কোথাও ব্যক্তির জীবনের অচলা সম্পত্তির বৃদ্ধি করতে পারবে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে। অষ্টম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের দুর্ঘটনা, ব্যক্তির জীবনের অ্যাক্সিডেন্ট, এগুলো তো শনিদেব দৃষ্টি দিচ্ছে। তাই কোথাও না কোথাও একটু তো সম্ভাবনা থাকছে যে কোনো কারণবশত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, পায়ে ব্যথা লাগার ভয় থাকছে। তাই এই জায়গাটিতে একটু সতর্ক থাকার বিষয়, কারণ শনিদেব অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে। তো অষ্টম স্থানে দৃষ্টি দেওয়ায় হঠাৎ কোনো দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি, লোকসান হওয়ার এক প্রকার কিন্তু ভয় থাকছে। এই জায়গায় একটু সতর্কতা। এবং শনিদেবের দশম দৃষ্টি 7, 8, 9, 10, শনিদেবের দশম দৃষ্টি পড়বে একাদশ স্থানে। একাদশ স্থান আবার গেইনস, সেকেন্ডে বসে সে রোজগার দেবে, মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল করবে এবং 11th দৃষ্টি দেবে দশম দৃষ্টি দ্বারা। এবং শনিদেবের দশম দৃষ্টি হলো কর্মের দৃষ্টি, শনিদেবের দশম দৃষ্টি হলো স্ট্যাটাস গিভিং এর দৃষ্টি। এই দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির গেইনস, প্রফিটেবিলিটি। তো কোথাও না কোথাও শনিদেবের এই অবস্থান বলে দিচ্ছে যে রোজগার, আয় উন্নতি এবং রোজগারের যে সোর্স, এগুলো কোথাও না কোথাও খুলবে। শুধু মনে রাখতে হবে শনিদেবের যে কারক তত্ত্ব, পরিশ্রম, হার্ডওয়ার্ক, নিয়মানুবর্তিতা, সময়কে দাম দেওয়া এবং সত্য, নিষ্ঠা, ন্যায়, এইগুলোকে জীবনের অলংকার হিসেবে ধারণ করতে হবে। তবেই কোথাও না কোথাও দেখবেন যে অর্থ রোজগারের তুমুল সোর্স আপনার জীবনে খুলছে এবং এই সময়টা বন্ধু বান্ধব বাড়তে পারে, আপনার যে ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল সার্কেল, এটা কোথাও না কোথাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। এবারে আমরা বৃহস্পতির অবস্থান দেখব। বাৎসরিক রাশিফলে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি প্রতি বছর নিজের রাশি পরিবর্তন করে। তাই প্রতিটি রাশির ব্যক্তির জন্য একটি ভিন্ন ভিন্ন ভাবে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতির অবস্থানজনিত কারণে ব্যক্তির জীবনের মুখ্য কেন্দ্র হয়ে ওঠে। তো বৃহস্পতি কোথায় থাকছে? মকর রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ বর্তমানে চতুর্থ স্থানেই থাকছে। তো এই জায়গায় দুটি ফল হতে পারে। প্রথম ফল, বৃহস্পতি যে জায়গাতে, বৃহস্পতি শুভ গ্রহ, তাই না, জেনারেলি শুভ গ্রহ, ইন ন্যাচারালি বেনিফিক প্ল্যানেট। তো বৃহস্পতি গ্রহ যে স্থানে বসে সেই স্থানের মধ্যে বৃদ্ধি করে বা সেই স্থানের মধ্যে শুভত্বের বৃদ্ধি করে, ঠিক আছে। তো বৃহস্পতি দেখুন
চতুর্থ স্থানে বসা, তো আমি আগে বলেছিলাম যে অচলা সম্পত্তির যুগ। তো চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির অচলা সম্পত্তি, সেটা ভূমি হতে পারে, সেটা যে কোনো কোথাও আপনি প্লট কিনতে পারেন, বা আপনি বাড়ি তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এই জায়গাগুলো দেখায়। তো বৃহস্পতি চতুর্থ স্থানে বসে কোথাও না কোথাও এই বছরের যে আপনার যে চিন্তাধারা, বা এই বছরের যে আপনার ফলের যে আশা, সেটা কোথাও না কোথাও ঘরে কোনো কাজ হতে পারে, অর্থাৎ গৃহ নির্মাণ, ঘরে কোনো শুভ কাজ, এইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কিন্তু আরেকটি বিষয় এই জায়গায় বলার কথা, যে আমরা শুধু বৃহস্পতিকে শুভ গ্রহ সবসময় আমরা ধরি না। তার কারণ মকর রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ অশুভ গ্রহ। মকর রাশি গ্রহেদের দুইটি রূপ। একটি রূপ হলো তাদের নৈসর্গিক রূপ, নৈসর্গিক ইন দ্য সেন্স মানে জেনারেলি তা সে কেমন। দ্বিতীয়ত হলো রাশিভিত্তিক আলোচনা বা লগ্ন ভিত্তিক আলোচনা। তো স্পেসিফিক্যালি যখন আমরা মকর রাশির কথা বলি, তখন কিন্তু বৃহস্পতি গ্রহ অশুভ, কারণ সে দ্বাদশপতি, ক্ষয়ক্ষতি, লোকসান ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। এই বৃহস্পতি কোথায় বসে আছেন? চতুর্থ স্থানে। কতদিন পর্যন্ত? এপ্রিল মাস 2024 পর্যন্ত। এপ্রিলের পরের থেকে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে কিন্তু সে পঞ্চম স্থানে আসতে চলেছে। বিষয়টি বুঝান, বৃহস্পতি গ্রহ দীর্ঘ 1 বছর ধরে এবং 2024 এপ্রিল পর্যন্ত চতুর্থ স্থানেই থাকবে, এবং মে মাসের 1, 2024 হতে বৃহস্পতি গ্রহ পঞ্চম স্থানে সঞ্চার করতে চলেছেন। তো এপ্রিল পর্যন্ত বৃহস্পতি গ্রহ চতুর্থ স্থানে থাকায় কোথাও না কোথাও প্রপার্টি জনিত কাজে আপনার খরচ হতে পারে, আপনার খরচ হতে পারে, এবং আপনার যে বর্তমান যে থাকার জায়গা, সেই জায়গা পরিবর্তন করার যোগ থাকছে, বা যারা আগে থেকে চাকরি করছেন, তো তাদের চাকরির মধ্যে ট্রান্সফারের যোগ, বা হঠাৎ করে হয় না আমরা নিজেদের বাড়ি বদলাই বা ঘর বদলাই, তো ঘর বদলানোর অর্থাৎ আপনি আপনার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা, এটা কোথাও না কোথাও বদলাবার যোগ চলছে আপনার। এবং যারা বৃহস্পতি গ্রহ দ্বাদশপতি হয়ে চতুর্থ স্থানে বসা, তো খরচ করাতে পারে আপনার। কিসের খরচ? প্রপার্টি জনিত খরচ। তো মাটি কেনার জন্য বা কোনো ফ্ল্যাট কেনার জন্য কোথাও না কোথাও খরচ করার এক প্রকার যোগ থাকছে। এবং পাশে দিয়ে আরেকটি কথা থাকছে, বৃহস্পতি গ্রহ দ্বাদশপতি চতুর্থ স্থানে বসা, তো এই সময়টা কোথাও না কোথাও মানসিকভাবে কিন্তু একটু ডিস্টার্ব অনুভব আপনি করতে পারেন, মেন্টালি একটু স্ট্রেস অনুভব আপনি করতে পারেন এই সময়টা, এটারও কিন্তু একটা ইঙ্গিত চলছে। তো বৃহস্পতি গ্রহের পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে। আবারও অষ্টম স্থান থেকে আমরা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বিচার করি। তো বৃহস্পতি দ্বাদশপতি হয়ে চতুর্থ স্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা অষ্টম স্থানকে দেখায়, হঠাৎ কোনো দুর্ঘটনা সম্ভাবনা থাকছে, রোগ ব্যাধির সম্ভাবনা থাকছে, এই জায়গায় যথেষ্ট খেয়াল। বৃহস্পতির সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ায় কোথাও না কোথাও ট্রান্সফার, কাজ পরিবর্তন বা কাজের মধ্যে বদলাও আসার সম্ভাবনা থাকছে, ঠিক আছে? বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে। তো দ্বাদশভাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় কোথাও না কোথাও ঘুরে ফিরে ট্রান্সফারের যোগ বা নিজের জায়গা পরিবর্তন, ভ্রমণ ইত্যাদির যোগ থাকছে। এবার মুখ্য বিষয় হলো, বৃহস্পতি কিন্তু এই জায়গাতে বেশি দিন আর নেই। বৃহস্পতি গ্রহ মকর রাশির জন্মছকে মে মাসের 1 তারিখে রাশি পরিবর্তন করছে। এই বছরের যে মেইন যে গ্রহের ট্রানজিট, সেটা হতে চলেছে বৃহস্পতি। এই বৃহস্পতি কোথায় আসতে চলেছেন? বৃহস্পতি আসবেন আপনাদের জন্মছকে পঞ্চম ভাব। কবে আসবেন? মে মাসের 1 তারিখ। কতদিন পর্যন্ত থাকবে? পুরো 2024 বছর এবং 2025 মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 12টি মাসের জন্য বৃহস্পতি গ্রহ আপনাদের জন্মছকে পঞ্চম ভাবে আসতে চলেছে। তো এই সময়টা কেমন ফল কাটবে, কেমন ফল হবে মে মাস থেকে? তো বলে রাখা প্রয়োজন যে বৃহস্পতি গ্রহ পঞ্চম স্থানে আসার সঙ্গে সঙ্গে শুরুর যে সময়গুলো কোথাও না কোথাও বিদ্যার মধ্যে অসুবিধা দিতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ বৃহস্পতি গ্রহ দ্বাদশপতি এবং তৃতীয়পতি অশুভ গ্রহ, সে পঞ্চম স্থানে আসবে শত্রুর রাশিতে। তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হঠাৎ করে পড়াশোনার মধ্যে একটা ব্রেকেজ আসতে পারে। যারা স্টুডেন্ট আছেন হঠাৎ করে তাদের মনে হতে পারে যে না, আমি আর পড়বো না, এবার নতুন কোনো কাজ করব। তো পড়াশোনার মধ্যে বাধা বিঘ্নতা, পড়ার প্রতি অমনোযোগতা, ঠিক আছে, এবং বুদ্ধিহীনতার কাম হঠাৎ করে ব্যক্তির হতে পারে। ইন্টেলিজেন্সি গড়বড় হতে পারে, বৌদ্ধিক ক্ষমতা দুর্বলতা হতে পারে, এবং সিদ্ধান্ত যে ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে। তাই এই সময়টা কোথাও না কোথাও আপনি কি সিদ্ধান্ত নেবেন, আপনার কি করা প্রয়োজন, কোনটা করা ভালো নয়, এই বিষয়গুলো বাড়ির কোনো গুরুতুল্য ব্যক্তির হাতে দিলে ভালো হয়। অর্থাৎ আপনার নির্ণয় নেবার যে যে চাবিকাঠি বা আপনার নির্ণয় নেবার যে মালিকানাত্ব, সেটা কোথাও না কোথাও আপনি আপনার গার্জিয়ানকে দেন মে মাস থেকে, নয়তোবা আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ফলস্বরূপ আপনার জন্য মানে বিদ্যাহানি এবং বৌদ্ধিক ক্ষমতায় নানান সমস্যা দেখা দিতে পারে, ডিসিশন মেকিং ভুল হতে পারে। এবং বৃহস্পতি পঞ্চম স্থানে আসায় যারা সন্তানের জন্য আশা করছেন বহুকাল ধরে, অনেক মাতা পিতারা আছেন যাদের মকর রাশি, যারা সন্তান নেবেন বলে ভাবছেন, তাদের জন্য এই সময়টি ভালো। বৃহস্পতি পঞ্চমে এসে সন্তান উৎপত্তির জন্য শুভ সময় দিতে পারে।
বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বেন? ভাগ্যস্থানে। পঞ্চমে বসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে, তো ভ্রমণের যোগ এবং ভাগ্য উন্নতির যে জায়গা, সেই জায়গার মধ্যে নানান সুযোগ সুবিধা ইত্যাদি পাবেন। তবে পিতার জায়গা একটু খেয়াল রাখা প্রয়োজন, পিতার জায়গায় একটু খেয়াল রাখা প্রয়োজন। হঠাৎ করে পিতার হেলথের ইস্যুস দেখা দিতে পারে, বা যে কোনো কথোপকথনের মাধ্যমে পিতার সঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে একাদশভাবে, যেটি খুব ভালো। কেন বললাম? কারণ একাদশ স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির জীবনে গেইনস, প্রফিটেবিলিটি, রোজগার, আয় উন্নতি, ইনকাম সোর্স, এবং সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি। তো বৃহস্পতির দৃষ্টি হয় কোথাও না কোথাও এডুকেশন সম্বন্ধিত যে কোনো কাজে, বা ব্যাংকিং সেক্টরে, বা যে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন যে জায়গার মধ্যে হয়, লেখাপড়িজনিত যে কাজগুলো হয়, এই সমস্ত কাজের মাধ্যম দিয়ে রোজগার বাড়বে। আর শুধু যে এডুকেশন বা ওই ব্যাংকিং সেক্টর তাও না, কারণ বৃহস্পতি পঞ্চমে বসে সপ্তম দৃষ্টি দ্বারা একাদশ ভাবকে দেখবে। একাদশ ভাব গেইনস প্রফিটেবিলিটি, যে কোনো জায়গা থেকেই আপনি কাজ করুন, বা আপনি যে জায়গাতে আছেন, যে কাজ করছেন, সেই জায়গা থেকে কোথাও না কোথাও অর্থ রোজগারের একটা সোর্স কিন্তু থাকবে, রোজগার আপনি পাবেন। এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে লগ্নভাবে, যদিও বা নিচ দৃষ্টি। বৃহস্পতি পঞ্চমে বসবে না সামনের বছরের জন্য, পুরো 2025 এপ্রিল পর্যন্ত, মে মাস থেকে। তো এই জায়গায় বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে লগ্নভাবে। তো লগ্নভাবে পড়ায় কোথাও না কোথাও শারীরিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্ত করাবে, কারণ লগ্নভাব আপনার শরীর, এবং বৃহস্পতি শুভ গ্রহ, তো অলমোস্ট, এবং বৃহস্পতির নবম দৃষ্টি, এটা আশীর্বাদের দৃষ্টি। তো কোথাও না কোথাও বৃহস্পতির দৃষ্টি হেলথের জায়গায় একটু শুভাশুভ ফল ইঙ্গিত করতে পারে। বা বৃহস্পতি কি? বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি ভক্তি, বৃহস্পতি আদর্শ, সত্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, এবং জীবনের উন্নতি, সহজতা, সরলতা ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। তাই কোথাও না কোথাও জীবনে যদি ধর্মকে অবলম্বন করেন, জীবনে যদি শিক্ষা, ধর্ম, আদর্শ, গুরুভক্তি, ন্যায়, এগুলোকে আপনি অলঙ্কার রূপে ধারণ করতে পারেন, তাহলে বৃহস্পতির এই নবম দৃষ্টি লগ্নভাবে পড়ায় আপনার জীবনে 2024 বছর এক নতুন রূপ ধারণ করিয়ে দেখাতে পারে আপনাকে। আপনার মধ্যে এক গুরুর আবির্ভাব হতে পারে লগ্নভাবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকায়, খেয়াল করার বিষয়। এবারে যদি আমরা রাহু কেতুর অবস্থান দেখি, মকর রাশি জন্মছকে রাহু কেতু তৃতীয় ভাবে, এবং কেতু, রাহুর তৃতীয় ভাবে এবং কেতু নবম ভাবে। অর্থাৎ রাহু কেতু সবসময় নিজে থেকে, মানে একে অপরের 180 ডিগ্রি দূরত্বে থাকে। 180 ডিগ্রি অর্থাৎ সমসপ্তমে, অর্থাৎ আপনাদের একে অপরের ঠিক বিপরীত অবস্থায় থাকে। তাহলে রাহু বর্তমানে কোথায় আছে? মকর রাশি জন্মছকে তৃতীয় স্থানে। এবং কেতু কোথায় আছেন? কেতু আছেন নবম স্থানে। তো অ্যাক্সেস কি হলো? থার্ড এবং নাইন্থ অ্যাক্সেস। তো রাহু তৃতীয় স্থানে থাকায় কোথাও না কোথাও এই বছর আপনার পরিশ্রম একটু বাড়তে পারে, কারণ তৃতীয় স্থান থেকে আমরা হার্ডওয়ার্ক বিচার করি। এই জায়গায় রাহুর অবস্থান, রাহু পাপক গ্রহ। তাই কোথাও না কোথাও এই 2024 বছর হার্ডওয়ার্ক, এবং কতদিনের জন্য? 18 মাসের জন্য। 2024 পুরো বছর রাহু গ্রহ তৃতীয় স্থানে থাকায় মকর রাশি জন্মছকে ব্যক্তিরা হার্ডওয়ার্ক, পরিশ্রম, এগুলো থাকবে আপনাদের সঙ্গে এই 2024 বছর। এবং তারও সাথে সাথে রাহু কিন্তু প্ল্যানিংকে রিপ্রেজেন্ট করে, রাহু হোমওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনার এই সময়টা একটা ভালো প্ল্যানিং হতে পারে। আপনি এক প্রকার আপনার জীবনের উন্নতির জন্য, আপনার কার্যসিদ্ধির জন্য আপনি ভালো একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি করতে পারেন, এবং সেই প্ল্যান প্রোগ্রামে যদি আপনি অমল করে কাজ করেন, তাহলে কিন্তু রাহু আপনাকে তুমুল শিখরে নিয়ে পৌঁছতে পারে, তুমুল শিখরে। কারণ একে তো শনি সেকেন্ডে অর্থ দেবে, একাদশী দৃষ্টি অর্থ দেবে, বৃহস্পতি পঞ্চমে সপ্তম দৃষ্টি দ্বারা একাদশে অর্থ দেবে। তো কোথাও না কোথাও রাহু আবার তৃতীয় স্থানে, তো আপনাকে পরিশ্রম করাতে সে বাধ্য করবে। আপনি মনে করবেন যে না, আমি আর ঘরে বসে থাকবো না, আমাকে এবার কাজ করতে হবে, আমাকে এবার বেরোতে হবে ঘর থেকে। আগে যদি আমি 8 ঘন্টা কাজ করতাম, এবার আমাকে 10 ঘন্টা করতে হবে। তো এই যে কাজের মধ্যে আপনার এই কাজ করার ইচ্ছা, বা কাজের মধ্যে যে আপনার বড় বাসনা বেশি হওয়া, এগুলো কারণে কোথাও না কোথাও আপনি আপনার প্ল্যানিং, আপনার কার্যক্ষমতার বৃদ্ধিতে রোজগারের মাত্রা বাড়বে। একইভাবে কেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এই সময়টা কোথাও না কোথাও আপনার ওই কোমর থেকে হাঁটুর যে অংশ, এই অংশে সার্জারি, অপারেশন, ব্যথা লাগার কিন্তু যোগ থাকছে, কারণ কেতু সার্জারিকে রিপ্রেজেন্ট করে। আপনার নবম স্থানে অবস্থান, তো এই সময়টা কোথাও না কোথাও কোমর থেকে হাঁটু পর্যন্ত যে এরিয়া, সেই এরিয়ায় কোথাও না কোথাও ব্যথা লাগা, চোট, অ্যাক্সিডেন্টের যোগ থাকছে, যথেষ্ট সতর্ক থাকবেন। দ্বিতীয়ত, কেতু ভাগ্যস্থানে থাকায় হঠাৎ করে পিতার কোনো হেলথের কোনো ডিসপিউট হতে পারে, বা পিতার সাথে সমস্যা হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখার বিষয়। এবং কেতু আধ্যাত্মকে রিপ্রেজেন্ট করে, স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? স্পিরিচুয়ালিটি, বৃহস্পতি পরম্পরাকে, আর কেতু স্পিরিচুয়ালিটিকে। স্পিরিচুয়ালিটি মানে ধ্যান, সাধনা, একলা সাধনা, কোনো মন্দিরে উপস্থিত না থেকে নিজের মধ্যেই ভগবানকে দর্শন করা, নিজের আত্মার মধ্যেই পরমাত্মার স্বরূপকে
খুঁজে বের করা। তো এই যে অন্বেষণ, এই যে আত্মার কে প্রকাশ রূপে দেখা, ঠিক আছে, স্পিরিচুয়ালিটির পথে চলা কোথাও না কোথাও আপনাকে উন্নতি দিতে পারে। ভাগ্যস্থানে কেতুর অবস্থান, গুরুদর্শন, গুরুর প্রতি ভক্তি এবং গুরুর পথ অবলম্বন করে চললে, কোথাও না কোথাও ধর্মের পথে চললে এই বছর আপনার জন্য একটা ভালো অনুভূতি হতে চলেছেন, এক প্রকার ভালো উন্নতির পথ আপনি দেখতে পারবেন। তবে খেয়াল রাখার কথা যে কেতু ভাগ্যস্থানে, তো ভাগ্যস্থানে কেতু কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটিকে আপনার ধারণ করতে হবে, আধ্যাত্ম অর্থাৎ আত্মার অধ্যয়ন করা। তো আপনি আপনার মধ্যেই যে চলাফেরার পথ, আপনার ভালো থাকার যে রাস্তা, এগুলো আপনি নিজেকে খুঁজতে হবে আপনার মধ্যে দিয়ে। গ্রন্থ পড়ুন এবং গুরুর আদর্শ মেনে মেনে চলুন, যে গুরুদেবকে ভালো লাগে সেই গুরুদেবের পথে চলুন। কোথাও না কোথাও আপনার মধ্যে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির যে প্রদীপ, সেটা জ্বলে উঠবে এবং ধীরে ধীরে আপনার ভাগ্য আপনাকে সহযোগিতার পথে আপনাকে সাপোর্ট করবে। তো এই হলো আমাদের মকর রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফলের আলোচনা। আমি আগেও যে কথাটি বলেছি, বারংবার এই কথাই বলবো, শুধু রাশিফল না, ব্যক্তিগত জন্মপত্রিকা বিচার করুন, তবেই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। এবছর কেরিয়ারের জন্য কি করা প্রয়োজন, এবছর ফাইন্যান্সের জন্য কি করা প্রয়োজন এবং এবছর রিলেশনশিপের জন্য কি করা প্রয়োজন, সেটি হবে আপনার জন্য কাস্টমাইজ প্রেডিকশন। তবে আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।